জানুয়ারির ২৬ তারিখ সকাল ১১টা তখন বাজে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত নেভাতিম এয়ারবেস, যেটাকে বলা হয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোর একটি, সেখানে তখন দিনের স্বাভাবিক কার্যক্রম চলছিল। আবহাওয়া মোটামুটি পরিষ্কার, আকাশে হালকা মেঘের ছড়াছড়ি থাকলেও দৃশ্যমানতা বেশ ভালোই ছিল। ঘাঁটির ভেতরে সৈন্যরা যে যার কাজে ব্যস্ত, কেউ টহলে, কেউ রুটিন মেনটেন্যান্সে। সবকিছু যখন একদম গতানুগতিক মনে হচ্ছিল, ঠিক তখনই রাডার রুম থেকে একটা সংকেত আসে, যেটা পুরো ঘাঁটির চেহারা বদলে দেয়। রাডার অফিসাররা প্রথমে বিষয়টা বুঝতে পারেননি। স্ক্রিনে একটা অদ্ভুত সংকেত ভেসে উঠল, আবার মুহূর্তেই মিলিয়ে গেল। তারা ভাবলেন হয়তো কোনো গ্লিচ হতে পারে, সিস্টেমে ত্রুটি হতে পারে, অথবা কোনো পাখির ঝাঁক রাডারে ধরা পড়েছে। কিন্তু সেকেন্ড কয়েক পর আবার সেই একই সংকেত ফুটে উঠল। এবার একটু বেশি সময় ধরে দেখা গেল, তারপর আবারও উধাও। এই লুকোচুরি দেখে অফিসারদের মধ্যে একটা অস্বস্তি তৈরি হলো। একজন সিনিয়র অফিসার তখন স্ক্রিনের দিকে ঝুঁকে পড়ে মনোযোগ দিয়ে দেখতে শুরু করলেন। তার অভিজ্ঞতা বলছিল এটা সাধারণ কিছু নয়। এখানে একটা কথা বলে রাখা দরকার, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাগুলোর একটি হিসেবে গণ্য করা হয়। তাদের বিখ্যাত আয়রন ডোম সিস্টেম ২৪ ঘন্টা সজাগ থাকে। এই সিস্টেম একসাথে প্রায় ২০টির বেশি টার্গেট লক করতে পারে এবং একই সময়ে ৫০টিরও বেশি টার্গেটে আক্রমণ চালানোর সক্ষমতা রাখে। তাদের পঞ্চম প্রজন্মের রাডার সিস্টেম ৪০০ কিলোমিটারেরও বেশি দূরত্বের যে কোনো বস্তু শনাক্ত করতে পারে। এমনকি ছোট্ট একটা ড্রোনও এই রাডারের চোখ এড়াতে পারে না। অর্থাৎ এমন একটা দেশের আকাশে অনুমতি ছাড়া ঢুকে পড়া প্রায় অসম্ভব একটা কাজ। কিন্তু সেদিন এই অসম্ভবটাই ঘটেছিল। রাডার রুমে তখন আলোচনা তীব্র হতে শুরু করেছে। প্রতিটি অফিসারের চোখ স্ক্রিনে আটকে আছে, কিন্তু সংকেতটা এমনভাবে আসছে আর যাচ্ছে যে কিছুতেই সেটাকে স্থিরভাবে ট্র্যাক করা যাচ্ছে না। কয়েক মিনিট ধরে বিশ্লেষণ চালানোর পর সেই সিনিয়র অফিসার হঠাৎ করে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার মুখের রং বদলে গেছে। তিনি প্রায় নিশ্চিত হয়ে গেছেন যে এটা কোনো সাধারণ বিমান নয়, কোনো বাণিজ্যিক ফ্লাইটও নয়। এটা একটা স্টেলথ ফাইটার জেট, এবং এই বিমান ইতিমধ্যেই একবার তাদের এয়ারবেসের ঠিক উপর দিয়ে উড়ে গেছে। এই কথাটা শোনার পর ঘাঁটিতে যেন বজ্রপাত হলো। সাথে সাথে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হলো। পাইলটরা দৌড়ে ছুটল তাদের ফ্লাইট জেটের দিকে। প্রতিটি সেকেন্ড তখন মূল্যবান, কারণ সবাই জানে এই বিমান যদি দ্বিতীয়বার ফিরে আসে এবং তারা প্রস্তুত না থাকে, তাহলে পরিণতি হতে পারে ভয়াবহ। যে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পুরো বিশ্ব ঈর্ষা করে, সেই দেশের আকাশে একটা অজানা যুদ্ধবিমান অনুমতি ছাড়া ঢুকে পড়েছে। এই খবরটা যদি বাইরে চলে যায়, তাহলে ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠবে। কিন্তু আসল রহস্য তখনও বাকি। বিমানটা কোন দেশের, কে এটা চালাচ্ছে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, উদ্দেশ্য কি? রাডার অফিসাররা সংকেতের প্যাটার্ন বিশ্লেষণ করে ধীরে ধীরে একটা সিদ্ধান্তে পৌঁছাতে শুরু করলেন। এই ধরনের স্টেলথ সিগনেচার পৃথিবীতে খুব কম বিমানেই পাওয়া যায়। আমেরিকার F-22 র্যাপটর, F-35 লাইটনিং এবং রাশিয়ার Su-57, মূলত এই কয়েকটা বিমানই এমন স্টেলথ সক্ষমতা রাখে। আমেরিকার বিমান ইসরায়েলের আকাশে ঢোকার কোনো কারণ নেই, কারণ তারা মিত্র দেশ। তাহলে বাকি থাকে একটাই সম্ভাবনা, রাশিয়া। যখন এই সন্দেহটা প্রায় নিশ্চিত হয়ে গেল, তখন পরিস্থিতি আরও একটু অন্যরকম মোড় নিল। কারণ রাশিয়ান বিমানটা তখন ইসরায়েলের উপকূলীয় বন্দর এলাকার কাছাকাছি ঘুরছিল। এই এলাকাটা ইসরায়েলের জন্য অত্যন্ত সংবেদনশীল। এখানে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, বাণিজ্যিক বন্দর আছে এবং কিছু কিছু সামরিক স্থাপনাও আছে, যেগুলো সম্পর্কে বাইরের দুনিয়া খুব কমই জানে। একটা শত্রু বিমান এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়া মানে সেই দেশের কাছে এমন কিছু তথ্য চলে যাওয়া যা কোনোদিন চলে যাওয়ার কথা নয়। এবার আসা যাক Su-57 নিয়ে। এই বিমানটাকে রাশিয়া তাদের সবচেয়ে উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে তৈরি করেছে। এটা শুধু স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে রাডার ফাঁকি দিতে পারে তা নয়, বলা হয় এই বিমান আমেরিকার সবচেয়ে উন্নত একিউ রাডার সিস্টেমকেও ধোঁকা দিতে পারে। এর গতি শব্দের প্রায় ২.৫ গুণ পর্যন্ত পৌঁছাতে পারে। একসাথে প্রায় ১২ টন পর্যন্ত অস্ত্র বহন করার ক্ষমতা রাখে এই বিমান, এবং এতে থাকা অত্যাধুনিক সেন্সর সিস্টেম প্রায় ২০০ কিলোমিটার দূরত্বের মধ্যে যে কোনো শত্রু বিমান বা টার্গেট শনাক্ত করতে পারে।
অর্থাৎ এই বিমান যখন কোনো দেশের আকাশে ঢোকে তখন শুধু উড়ে যায় না, সে সেই দেশের রাডার ফ্রিকোয়েন্সি, ডিফেন্স সিস্টেমের কাঠামো, সামরিক যোগাযোগের তরঙ্গ এসব কিছু স্ক্যান করে নিজের কাছে জমা রাখে। এটা আসলে শুধু একটা যুদ্ধ বিমান নয়, এটা একটা উড়ন্ত গোয়েন্দা কেন্দ্র। ইসরায়েল এত কিছু জেনেও বসে থাকেনি। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো তাদের সবচেয়ে আধুনিক দুটি F-35 লাইটনিং যুদ্ধ বিমান আকাশে পাঠানো হবে। F-35 মূলত এই ধরনের স্টেলথ বিমান মোকাবেলার জন্যই তৈরি করা হয়েছে। আমেরিকা এবং তার মিত্র দেশগুলো এই বিমান ব্যবহার করে এবং এটাকে বলা হয় পশ্চিমা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট। দুটো F-35 একসাথে আকাশে উঠল এবং দ্রুত সেই এলাকার দিকে ধেয়ে গেল যেখানে শেষবার রাশিয়ান বিমানের সংকেত পাওয়া গেছিল। কিন্তু Su-57 এর পাইলটও বোকা ছিল না। তার বিমানের সেন্সর সিস্টেম আগেই তাকে জানিয়ে দিয়েছে যে দুটো বিমান তার দিকে দ্রুত এগিয়ে আসছে। সাধারণত এমন পরিস্থিতিতে যে কোনো পাইলট দ্রুত সরে পড়ার চেষ্টা করে, কিন্তু এখানে ঘটল অবিশ্বাস্য কিছু। রাশিয়ান পাইলট সরে গেল না, সে তার বিমানের গতি বরং কমিয়ে দিল। ইসরায়েলি পাইলটরা যখন কাছাকাছি পৌঁছালো তখন তারা অবাক হয়ে লক্ষ্য করল US-57 যেন ইচ্ছা করেই ধীর গতিতে চলছে। মনে হচ্ছিল সে চায় তাকে দেখা হোক, যেন সে একটা বার্তা দিতে এসেছে, আমি এখানে আছি এবং আমি চাইলে আরও অনেক কিছু করতে পারতাম। US-57 বন্দর এলাকার উত্তর প্রান্তের দিকে অবস্থান বদলালো, কিন্তু ইসরায়েলি পাইলটরা তখন তাকে ছাড়ার মেজাজে নেই। একটি F-35 সরাসরি তার সামনে চলে এলো। এটা বাতাসে একটা খুবই আক্রমণাত্মক কৌশল। এর মানে হলো তুমি আর এগোতে পারবে না। কিন্তু রাশিয়ান পাইলট এবারও ভয় পেল না। তবে সে বুঝতে পারল ইসরায়েলি বাহিনী তাকে লক করার চেষ্টা করছে। আর ঠিক এই মুহূর্তে সে একটা পদক্ষেপ নিল যেটা পুরো পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলল। রাশিয়ান পাইলট তার বিমান থেকে একটি মিসাইল বের করে ফেলল। না, সে মিসাইল ছুড়ল না, সে মিসাইলটাকে প্রস্তুত অবস্থায় এনে রাখল, যেন সতর্ক বার্তা দিচ্ছে। এটা সামরিক পরিভাষায় একটা অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ, কারণ একবার মিসাইল প্রস্তুত করা মানে যুদ্ধের দোরগোড়ায় পৌঁছে যাওয়া। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল বোঝাবুঝি, আর তখন সবকিছু বদলে যেতে পারে। কিন্তু এই পদক্ষেপের একটা বড় মূল্য ছিল। মিসাইল বের করার সাথে সাথে Su-57 এর স্টেলথ সক্ষমতা কিছুটা কমে গেল, কারণ যতক্ষণ অস্ত্র বিমানের ভেতরে থাকে ততক্ষণ স্টেলথ প্রযুক্তি পুরোপুরি কাজ করে। কিন্তু মিসাইল বাইরে বের হওয়ার সাথে সাথে রাডার ক্রস সেকশন বেড়ে যায় এবং ইসরায়েলি সেন্সর তখন তাকে আগের চেয়ে অনেক ভালোভাবে ট্র্যাক করতে শুরু করে। ইসরায়েলি কমান্ড সেন্টারে তখন মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হলো, আর অপেক্ষা করা যাবে না। দুটো মিসাইল ছুটে গেল Su-57 এর দিকে। এই মিসাইলগুলো অত্যাধুনিক। এগুলোতে থাকা সেন্সর একবার কোনো টার্গেট লক করলে সেটাকে ধাওয়া করতে থাকে। টার্গেট যদি দিক পরিবর্তন করে, মিসাইলও দিক পরিবর্তন করে। টার্গেট যদি গতি বাড়ায়, মিসাইলও গতি বাড়ায়। অর্থাৎ একবার লক হয়ে গেলে পালানো প্রায় অসম্ভব। কিন্তু রাশিয়ান পাইলট জানত তার কাছে থাকা একটা অস্ত্র আছে যেটা তাকে বাঁচাতে পারে। Su-57 এ লাগানো আছে শক্তিশালী JY-86 ইলেকট্রনিক জ্যামার। এই জ্যামার বিমানের চারপাশে প্রায় 47 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো ইলেকট্রনিক সিগন্যাল বিভ্রান্ত করে দিতে পারে। অর্থাৎ মিসাইল যদি এই সীমার বাইরে থাকে তাহলে জ্যামার কাজ করবে এবং মিসাইলের সেন্সর বিভ্রান্ত হয়ে লক্ষ্যচ্যুত হতে পারে। কিন্তু একটা ভয়ঙ্কর ঝুঁকি ছিল। 47 কিলোমিটার শুনতে অনেক মনে হলেও একটা মিসাইলের গতির কাছে এটা নিমিষের ব্যাপার। যদি মিসাইল এই সীমার ভেতরে ঢুকে পড়ে এবং জ্যামারের প্রভাব কাটিয়ে উঠতে পারে তাহলে আর কিছুই করার থাকবে না। রাশিয়ান পাইলট এটা ভালো করেই জানত, তাই সে শুধু জ্যামারের উপর ভরসা করল না, সে আর একটা কৌশল খাটালো যেটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু কার্যকর। মুহূর্তের মধ্যে সে বিমানটাকে প্রায় খাড়া করে উপরের দিকে তুলে নিয়ে গেল। প্রায় 1000 মিটার সোজা উপরে উঠে গেল বিমানটা। ভাবুন একবার, একটা বিশাল যুদ্ধ বিমান হঠাৎ করে রকেটের মতো খাড়া উপরে উঠে যাচ্ছে। এই কৌশলের নাম অনেকে বলেন ক্লাইম্ব অ্যান্ড ডাইভ। উপরে ওঠার পর আবার সে হঠাৎ করেই বিমানটাকে দ্রুত নিচে নামিয়ে আনলো। এই আকস্মিক উচ্চতা পরিবর্তনে মিসাইলের সেন্সর সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ল। মিসাইল দুটো লক্ষ্যচ্যুত হলো। এই সুযোগটাই যথেষ্ট ছিল। Su-57 পূর্ণ গতিতে ইসরায়েলের সীমানার বাইরে বেরিয়ে গেল। রাশিয়ান পাইলট জানত একবার আন্তর্জাতিক আকাশ সীমায় পৌঁছে গেলে ইসরায়েলি মিসাইল আর কিছুই করতে পারবে না, এবং ঠিক তাই হলো। বিমানটা নিরাপদে চলে গেল।
এই পুরো ঘটনা ঘটল মাত্র কয়েক মিনিটের মধ্যে, কিন্তু এই কয়েক মিনিট পুরো বিশ্বের সামরিক বিশ্লেষকদের মাথা ঘুরিয়ে দিয়েছে। একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে, রাশিয়া কেন এটা করলো? তাদের উদ্দেশ্য আসলে কি ছিল? অনেক বিশ্লেষক বলেছেন এটা ছিল রাশিয়ার পক্ষ থেকে একটা সুপরিকল্পিত শক্তি প্রদর্শন। রাশিয়া দেখাতে চেয়েছে যে তাদের কাছে এমন প্রযুক্তি আছে যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। আবার অনেকে বলেছেন এটা ছিল একটা গোয়েন্দা অভিযান। Su-57 এর সেন্সর সিস্টেম, ইসরায়েলের রাডার ফ্রিকোয়েন্সি, ডিফেন্স সিস্টেমের কাঠামো, সামরিক যোগাযোগ ব্যবস্থার তথ্য এসব স্ক্যান করে নিয়ে গেছে। এই তথ্যগুলো রাশিয়ার কাছে চলে যাওয়া মানে ইসরায়েলের জন্য একটা বিশাল নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়া। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এই ঘটনার পর ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। না কোনো প্রতিবাদ জানানো হয়েছে, না কোনো কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নীরবতা নিজেই একটা বড় প্রশ্ন, কারণ ইসরায়েল সাধারণত এই ধরনের ঘটনায় খুবই কড়া প্রতিক্রিয়া দেখায়, কিন্তু এবার তারা চুপ কেন? তারা কি স্বীকার করতে চাইছে না যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি খেয়েছে, নাকি পেছনে অন্য কোনো কূটনৈতিক হিসাব কাজ করছে? রাশিয়ার পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি, তারাও চুপ আছে। দুই দেশের এই পারস্পরিক নীরবতা বিশ্লেষকদের আরও বেশি উদ্বিগ্ন করছে। অনেকে মনে করছেন এটা হয়তো একটা বড় কিছুর শুরু। রাশিয়া যদি বারবার এই ধরনের অভিযান চালাতে থাকে তাহলে ইসরায়েল আর চুপ থাকতে পারবে না, এবং সেই মুহূর্তে দুই দেশের সম্পর্কের যে ভঙ্গুর ভারসাম্য আছে সেটা ভেঙে পড়তে পারে। এই ঘটনা আরও একটা বিষয় প্রমাণ করল, প্রযুক্তির যুদ্ধে কেউ চিরকালের জন্য এগিয়ে থাকতে পারে না। আজকে যে সিস্টেম অজেয় মনে হচ্ছে, আগামীকাল হয়তো কেউ তার দুর্বলতা খুঁজে বের করবে। ইসরায়েলের আয়রন ডোম যতই শক্তিশালী হোক, রাশিয়ার Su-57 দেখিয়ে দিল যে শক্তিশালী মানেই অজেয় নয়। আর এই সত্যটা যতটা না ভয়ঙ্কর, তার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো এই ঘটনার পর পৃথিবীর ক্ষমতাধর দেশগুলো এখন নিজেদের মধ্যে কি হিসাব করছে সেটা কেউ জানে না।